আজকে আমরা জানবো মেশিন লার্নিং এর প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে একদম বিস্তারিতভাবে। তো শুরুটা করা যাক মেশিন লার্নিং কি এই জিনিসটা দিয়ে, ঠিক আছে? তো মেশিন লার্নিং হলো এমন একটা পদ্ধতি যেখানে কম্পিউটার নিজে নিজে অভিজ্ঞতা থেকে শেখে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারে কোনো নির্দিষ্ট প্রোগ্রাম না করেও। মানে মেশিন লার্নিং কি? যেমন আমরা কম্পিউটারকে একটা বাচ্চা ধরছি, তো বাচ্চারা তো ছোটবেলা থেকে জানে না যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কিভাবে কি করতে হবে কিভাবে কি করতে হবে না। ওদের কি কি হয়, আগে গাইড করতে হয় যে দেখো ফল খাবে, আর বিশেষ ধরনের কিছু যদি ফলের মতো দেখতে এই জিনিস থাকে সেগুলো খাবে না, কারণ সেগুলো বিষাক্ত হতে পারে। ভালো কাজ করবে, খারাপ খারাপ কাজ করবে না, তো অনেক কিছু আমরা শেখার। তারপর কি একটা টাইমে ওই বাচ্চাটা যখন বড় হয়ে যায় ওর কিন্তু নিজের মাথার মধ্যে ওই জিনিসগুলো ঢুকে যায়, তখন আর তাকে বোঝাতে হয় না, সে তখন নিজেই ডিসিশন নিয়ে নিজেই কাজগুলো করতে পারে। তো এখানে মেশিন লার্নিংও হচ্ছে মেশিন কি একটা বাচ্চার মতো, আগে আমরা কি তাকে গাইড করব, যখন সে বুঝতে বুঝতে নিজে থেকে শিখে যাবে তাকে আর গাইড করার দরকার হবে না, সে নিজে নিজে ডিসিশন নিতে পারবে। উদাহরণ, আপনি যদি কোনো মোবাইল অ্যাপে বারবার নির্দিষ্ট ধরনের ভিডিও দেখেন তাহলে সেই অ্যাপ ভবিষ্যতে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সাজেস্ট করবে। এটা মেশিন লার্নিং এর একটা উদাহরণ। মানে যদি একটা, আপনি ধরুন ফেসবুকই চালাচ্ছেন, আপনার ভালো লাগে খুব বেশি গান শুনতে, অরিজিৎ সিং এর গান শুনতে। এবার আপনি অরিজিৎ সিং এর গান শুনলেন, আপনি অনেক জনেরই গান শুনছেন কিন্তু লাইক করছেন শুধু অরিজিতের গানকে, তো এটা কি হবে? এটা মানে কম্পিউটার ধরে নেবে, ক্যাচ করে নেবে যে একে যা দেখাচ্ছিস এতে ও ক্লিক করছে না, ও শুধু অরিজিৎ সিং এর গানটাতে কিন্তু লাইক মারছে। তার মানে কি, ও আবার ভবিষ্যতে অরিজিৎ সিং এরই গানগুলো আপনার ফোনে পাঠাবে। যেমন আমরা ধরুন ইউটিউবে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর ভিডিও দেখি, যেমন ডেটা সায়েন্স, হ্যাকিং। তো এরপর যখন আপনি ইউটিউব খুলবেন ওই ধরনেরই ভিডিও আপনি পেতে থাকবেন এক এক। এটাই হচ্ছে মেশিন লার্নিং। মেশিন কি? কিছুই জানে না, ছোট বাচ্চার মতো, তাকে আমাদেরকেই বোঝাতে হয়। একটা টাইম এসে যায় তার কিন্তু নিজের একটা কমন সেন্স চলে আসে যে না এটা করতে হবে আর এটা করতে হবে না। এটা হচ্ছে মেশিন লার্নিং। সুপারভাইজ লার্নিং কি? কম্পিউটারকে শেখানো হয় কিছু উদাহরণ সহ, ডেটা সঠিক উত্তর দেওয়া থাকে, সেই উদাহরণ থেকে শেখে এবং ভবিষ্যতে নতুন তথ্য এলে সঠিক উত্তর অনুমান করে। ঠিক আছে, সুপারভাইজ লার্নিং কি? আমরা কম্পিউটারকে শেখাচ্ছি, আহ, যেমন আমরা শেখাচ্ছি যে কতগুলো গ্রহ আছে। মানে কম্পিউটার কি একটা বাচ্চা, ওকে আমরা শেখাচ্ছি আ ক খ এগুলো সব শেখাচ্ছি। মানে একদম ছোট বাচ্চার মতো হাতে ঘুড়ি কেমন দেয় ওইভাবেই পুরো এক একটা টপিক শেখাচ্ছি। তো এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, কম্পিউটারকে কিছু শেখানো, কোনো বাচ্চাকে কিছু শেখানো, মানে ওটা কি সুপারভাইজ লার্নিং। আমি ধরুন এটা দেখালাম, একটা বাচ্চাকে বললাম, এবার বাচ্চা তো বলবেন, বুঝবে না এটা কি জিনিস। ওকে বোঝাতে হবে যে না ভাই এটা বোতল, এটা একটা বোতল। আর ওকে আমি এই জিনিসটা দেখালাম, ও তো বুঝবে না যে কি জিনিস এটা। ওকে বোঝাতে হবে এটা একটা ফোন, এটা একটা বোতল। তো ওকে আগে যখন আমরা এই জিনিসটা বুঝিয়ে দেব তখন একটা টাইম এমন আসবে ওকে আর আমাদেরকে গাইড করতে হবে না, ও কিন্তু নিজেই দেখে বলে দেবে যে না ভাই। যখন ওকে এটা দেখাবো, হ্যাঁ এটা বোতল। আর যখন ওকে এটা দেখাবো, হ্যাঁ এটা ফোন। তো এইভাবেই হচ্ছে আমাদের মেশিন লার্নিং। তো এই যে কম্পিউটারকে বোঝানো যে এটার মানে এটা, এটা এই জিনিস, একে এই জিনিসটা বলে। ব্যাগ দেখিয়ে ছোট বাচ্চাকে দেখাবেন না, 1 বছর বাচ্চাকে, সে তাকে তো আপনি ব্যাগ দেখান, আইফোন দেখান, সে কিছু বুঝতেই পারবে না, সে জানবে কি জিনিস আমি দেখেই বা কি করবো। কিন্তু যখন তার একটা বয়স হবে, একটা কমন সেন্স চলে আসবে মাথার মধ্যে, তখন সে কিন্তু বুঝে যাবে যে না ভাই আইফোন আছে। একদম মানে একদম 120 120 FPS একদম সব কিছু চলে। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, মানে কম্পিউটারকে আমরা শেখাচ্ছি যে এটা এই জিনিস, এটা এই জিনিস, এটা করবে এটা করবে না। ঠিক আছে। আনসুপারভাইজ লার্নিং, আচ্ছা সুপারভাইজ লার্নিং উদাহরণ দিচ্ছি। আপনি কম্পিউটারকে 10টা আপেল আর 10টা কমলার ছবি দেখিয়ে বলেন কোনটা আপেল কোনটা কমলা, তারপর সে নতুন ছবিতে আপেল চিনতে শিখে যায়। মানে সেম জিনিস যেটা আমি এখন দেখালাম, বোতল দেখালাম দিয়ে বললাম বোতল, ফোন দেখিয়ে বললাম ফোন। তো কম্পিউটার কি এটা বুঝতে 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 একটা টাইমে ওর নিজের মতো কমন সেন্স চলে আসবে যে না ভাই এটা বোতল আর এটা ফোন। ঠিক আছে, এই হচ্ছে সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং কি? এখানে কম্পিউটারকে শুধু ডেটা দেওয়া হয়, কোনটা কি তা বলা হয় না, সে নিজেই মিল খুঁজে গ্রুপ করে নেয়। যেমন আপনি দেখালাম এটা বোতল, এটা ফোন, এটা আমি একটা বাচ্চাকে
তার 1 বছর বয়স থেকে তার 10 বছর বয়স অবধি তাকে বোঝালাম। এবার একটা টাইম এমন আসবে যখন ওর বয়স 15 বা 16 বছর হবে, তখন ওকে আর কিন্তু এগুলো বলতে হবে না। ওকে এটা দেখাবো, ও বলে দেবে হ্যাঁ ভাই বোতল দেখাচ্ছ তুমি আমাকে। ওকে এটা দেখাবো, ও বলে দেবে হ্যাঁ ভাই তুমি আমাকে ফোন দেখাচ্ছ। এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং মানে আমি কম্পিউটারকে কিছু শেখালাম, কিছু জ্ঞান দিলাম। আনসুপারভাইজ লার্নিং ও এটা শিখে নিজে থেকে ডিসিশন নিতে পারছে আর কি। ঠিক আছে। রিইনফোর্সমেন্ট লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং কি না, পুরস্কার ভিত্তিক শিক্ষা। এখানে এজেন্ট বা কম্পিউটার নিজে কাজ করে শেখে এবং প্রতিটি কাজের পর পুরস্কার বা শাস্তি পায়, এর মাধ্যমে সে নিজের আচরণ উন্নত করে। এবার ধরুন আমি একটা বাচ্চাকে দুটো জিনিস শেখালাম, একটা ভালো জিনিস শেখালাম, একটা খারাপ জিনিস। ভালো জিনিস কি শেখালাম, যে লোকের উপকার করো। খারাপ জিনিস কি শেখালাম, লোকের জিনিস ঝেপে দাও, একদম ঝেপে দাও। ঠিক আছে। তো যখন ও ভালো কাজ করবে ওকে কিন্তু পুরস্কার দেওয়া হবে। ও যদি কারো ভালো করে, খুব বেশি ভালো করলে তাকে নিশ্চয়ই লোক সম্বর্ধনা দেবে, লোক পুরস্কার দেবে। কিন্তু ও যদি এবার চুরি চামারি করতে লাগে, যার তার জিনিস ঝেপে দেয়, তাহলে ওকে তো আর পুরস্কার দেবে না। ওকে পুরস্কার মানে আচ্ছলে বাঁশ দেবে, একদম ছুলে দেবে ভালো। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং কি, একটি রোবট যদি ঠিকঠাক দরজা খুলে তাকে পয়েন্ট দেওয়া হয়, যদি দেওয়ালে লেগে যায় তাহলে পয়েন্ট কাটা হয়, মানে একদম ফিউচারের কথা এখানে বলা হচ্ছে। ওভারফিটিং আন্ডার ফিটিং, ওভারফিটিং আন্ডার ফিটিং মানে ওভারফিটিং কি, মডেল খুব বেশি শিখে ফেলেছে এমনকি অপ্রয়োজনীয় জিনিসও, ফলে নতুন ডেটায় ভুল করে। আন্ডার ফিটিং কি, মডেল ঠিকমতো শিখতেই পারেনি। এবার দেখো, আমরা যখন ক্লাস 10-এ পরীক্ষা দিই, তো আমাদের ওখানে দু ধরনের বন্ধু ছিল। এক বন্ধু কি, মাধ্যমিকের সাথে সাথে মাস্টার ডিগ্রি, অনার্স, পিএইচডি সব কিছুর কি একদম পড়ে চলে এসেছে, তার মানে A to Z রেডি। সে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিকে, কিন্তু সিলেবাস কমপ্লিট করে এসেছে ও একদম ডক্টরেট লেভেলে। ঠিক আছে। এটা হচ্ছে কি ওভার ফিটিং। ওভার মানে কি ওভার কনফিডেন্স, ওভার ফিটিং ওভার কনফিডেন্স একই জিনিস। এটা হচ্ছে আন্ডার ফিটিং। আন্ডার ফিটিং মানে, আন্ডার মানে কি, ওভার মানে বেশি হয়ে গেছে, আন্ডার মানে নিচে আছে। তো আন্ডার ফিটিং কি, যেমন আর একটা বন্ধুকে আমি ধরলাম, ভাই এই আজ তো মাধ্যমিক পরীক্ষা, কিছু পড়েছিস? ও বলবে না ভাই, কিছু রেডি হয়নি, বই খুলিনি সারা বছর, বই মানে কোন চ্যাপ্টার কিরকম দেখতে সেটাই আমি জানি না। এটা হচ্ছে আন্ডার ফিটিং। ওভার ফিটিং মানে কি, একটু বেশি পড়ে নিয়েছে, বেশি বুঝে গেছে, একদম মাধ্যমিকের পরীক্ষা পড়ে নিয়েছে, পিএইচডি মাস্টারের ডক্টরেট সব পড়ে নিয়েছে। আন্ডার ফিটিং কি, মাধ্যমিকের পরীক্ষা ও জানেই না সিলেবাস কি, বই খুলেই দেখেনি। ঠিক আছে। ওভার ফিটিং খুব বেশি শিখে ফেলেছে, আন্ডার ফিটিং শিখতেই পারেনি ঠিক করে। ওকে, যেমন একটা উদাহরণ দিই, ক্লাসে ছাত্র মুখস্থ করে পরীক্ষা দেয়, ওভার ফিটিং। ওভার ফিটিং মানে কি, মুখস্থ করা আর কি, মানে দেখো আর মুখস্থ করে না। কিন্তু ওই জিনিসটার সাথে রিলেটেড যদি কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু বলতে পারবে না। যেমন আমি কাউকে জিজ্ঞেস করলাম, ভাই 40-এ 50% কত, সে ওটা হারগিজ মুখস্থ করবে। এক উদাহরণ সাপেক্ষে বলছি, সে হারগিজ মুখস্থ করবে, সে ওটা হুবহু যা আমি বলবো তারই উত্তর দেবে। কিন্তু আমি যদি ওকে বলি 36-এ 50% বার করতো, সে কিন্তু পারবে না, কারণ সে কনসেপ্ট শেখেনি, সে কিন্তু টুকলি বিদ্যা শিখেছে। টুকলি বলছি, মুখস্থ বিদ্যা শিখেছে। ওকে, ফিচার অ্যান্ড লেভেল কি, ফিচার মানে হচ্ছে ইনপুট তথ্য, লেভেল যেটা প্রেডিক্ট করতে চায়। ঠিক আছে। অনেক সময় আমরা যখন ডাক্তারের কাছে যাই, তো ওরা কি করে, মানে ওদেরকে ধরুন আমরা বললাম, ডাক্তারবাবু একটা খুব পেট ব্যথা হচ্ছে, পেটের মধ্যে কিছু হয়েছে কিনা একটু দেখে বলুন তো। এবার ডাক্তারবাবু কি করে, ইনপুট নেয় কিছু, যেমন তোমার নাম নেবে, নাম টিকিট কাউন্টারই নিয়ে নেবে, নাম, বয়স, খুব বেশি হলে ও লিখে দেবে যাও ব্লাড টেস্ট করিয়ে আনো, যাও ইউরিন টেস্ট করিয়ে আনো, ইসিজি করিয়ে আনো, এক্স রে করিয়ে আনো। এগুলো কি করিয়ে আনো মানে কি, ওই ইনপুট চাইছে তোমার থেকে, যে তোমার এই তথ্যগুলো আমাকে দাও। এবার ওই ইনপুট নিয়েও কি করবে না, যেটা প্রেডিক্ট করতে চায় যে এর পেটের মধ্যে আদৌ কিছু আছে কিনা। দেখুন, এবার একটা ডাক্তারের সাপেক্ষে আপনি যদি বসে থাকেন, এবার আপনার কাছে তো হাজার ধরনের রোগী আসবে। এমন তো নয় যে কোনো রোগী গ্যাসের জন্য পেট ব্যথা নিয়ে এলো, রোগীরা তো জানবে না যে কোথায় কি হয়েছে পেটের মধ্যে। হতে পারে গ্যাসের জন্য পেট ব্যথা নিয়ে এলো, ডাক্তারবাবুর কাছে এমন ইয়ে করছে, ডাক্তারবাবু একদম ছুরি চাকুনি একদম পেট চিড়ে দিয়েছে। তো ওরম করলে হবে না। তো আগে কি, ডাক্তারবাবু ইনপুট নিচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তোমার অসুবিধা আছে, কিন্তু আমাকে আগে ভেরিফাই করতে হবে যে তোমার আসলে কি আছে। ও কি করবে, বয়স, উচ্চতা,
অনেক ক্ষেত্রে লাগে না এগুলো। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, এক্স রে এগুলো কিন্তু করিয়ে আনতে বলবে, এটা ইনপুট। আর এর কেন করাবে না, লেভেল লেভেল মানে কি, যেটা প্রেডিক্ট করতে চায় ওর পেটের মধ্যে কোনো রোগ আছে কিনা, না ও শুধু গ্যাসে ব্যথা করছে। তো ফিচার আর লেভেল এটাই। ফিচার মানে কি, যে তথ্য আমি রোগীর কাছ থেকে নিচ্ছি। লেভেল মানে কি, আমি কি জন্য তথ্যটা নিচ্ছি। আমি তো এমনি মানে খেলার জন্য নিচ্ছি না। রোগীকে অত বিল্ডিং বিল্ডিং ঘুরিয়ে, অত লাইনে দাঁড় করিয়ে আমি তো আর খেলা করতে আসছি না ওর মানে ওকে নিয়ে। আমি ওকে এই জন্যই ওর কাছ থেকে ইনপুটটা চাইছি, যাতে আমি জানতে পারি যে ওর পেটের মধ্যে কিছু আছে কিনা, কোনো রোগ আছে কিনা। না এমনি গ্যাসে ব্যথাতেই ও ছটফট করে বলছে ডাক্তারবাবু আমার পেটে এই হয়ে গেল, আমার পেটে ওই হয়ে গেল, আমি বলছি না। ঠিক আছে, ট্রেন অ্যান্ড টেস্ট ডেটা। এটা কি ট্রেন ডেটা, টেস্ট ডেটা? ট্রেন ডেটা মানে, ট্রেন মানে কি, ট্রেন মানে ওই না যে শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, ওটাকে ট্রেন বলে না। এবার আমরা জানবো ট্রেন ডেটা এবং টেস্ট ডেটা নিয়ে। ট্রেন ডেটা কি, শেখার জন্য থাকে। আর টেস্ট ডেটা কি, যাচাই করার জন্য থাকে। ট্রেন মানে কি, শতাব্দী দুরন্ত এক্সপ্রেস কিন্তু এখানে ওদের কথা বলা হচ্ছে। ট্রেন মানে কি, ট্রেনিং দেওয়া, ট্রেনার, এগুলো রিলেটেড ওয়ার্ড তো। ট্রেন মানে কি, ট্রেনিং দেওয়া। ট্রেন মানে কি, শেখানো, কাউকে কিছু শেখানো হচ্ছে ট্রেন। টেস্ট মানে কি, তা পরীক্ষা নেওয়া। তো ট্রেন ডেটা, টেস্ট ডেটা কি, ট্রেন মানে শেখাবে, টেস্ট মানে পরীক্ষা নেবে বা যাচাই করবে, বাস হয়ে গেল আমাদের বেসিক মেশিন লার্নিং। বেসিক এটা এতক্ষণ আমরা কি জানলাম, বেসিক জানলাম। মেশিন লার্নিং কি ভাই, তোমার এআই থেকে নিয়ে, চ্যাট জিপিটি থেকে নিয়ে, গুগল জেমিনি, অ্যামাজন, ফ্লিপকার্ট, এ টু জেড, হ্যান ত্যান, মানে যা কিছু অনলাইনে আছে, যার মধ্যে কম্পিউটারের ব্যবহার হচ্ছে, সেখানেই কিন্তু মেশিন লার্নিং আছে। সোজা হিসাব, সে চ্যাট জিপিটি বলো, সে অ্যালেক্সা বলো, সিরি বলো, অ্যামাজন, ফ্লিপকার্টে যদি তুমি কোনো প্রোডাক্ট লেখো, যেমন আইফোন দেখাও, সে কিন্তু আইফোনের কিন্তু টপ সেলিং জিনিসগুলো দিতে থাকবে। ঠিক আছে, ওটাও কিন্তু মেশিন লার্নিং এর ইয়েতেই করতে পারছে। যেমন তুমি যদি গুগলে সার্চ করো যে বেস্ট কোর্সেস অফ হার্ভার্ড ইউনিভার্সিটি, ঠিক আছে, তো ওখানে ওরা রেকমেন্ড করে দেবে যে ডেটা সায়েন্স আছে, টাইনি এমএল আছে, আরও অনেক কিছু ওরা রেকমেন্ড করে দেবে। ঠিক আছে, আহ, এবার আমরা যাচ্ছি মডেলিং টেকনিক্স নিয়ে। মডেলিং টেকনিক কি না, লিনিয়ার রিগ্রেশন প্রথম আমরা জানছি। এটা এমন একটা টেকনিক যেখানে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে সরল সম্পর্ক তৈরি করি। একজন মানুষের বয়স বাড়লে তার ওজন কেমন বাড়ে সেটা অনুমান করা। বয়স যত বেশি, ওজন তত বেশি, এমন সম্পর্ক। ঠিক আছে, মানে এটা কি, আমাদের কমন সেন্স একটা আছে ভাই, যে যার বয়স যত বেশি হবে তার ওজন তত বাড়বে, তার হাইট কিন্তু তত বাড়তে থাকবে। এমন তো নয় যে কেউ মানে 1 বছর বয়সে যেটুকটি হাইটের ছিল, যেটুকটি ওজনের ছিল, 12 বছর 24 বছর বয়সেও সে সেই হাইটের সেই ওজনের থাকবে, এটা কিন্তু হারগিজ হবে না। তো এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এবার যাদের হবে মানে যে 1 বছর বয়সেও 10 কিলো ওজন, 24 বছর বয়সেও 10 কিলো ওজন, হাইট বাড়েনি, তাদের কিন্তু কোনো না কোনো রোগ থাকবে, তারা হয়তো বামন হবে না, কিছু একটা ওদের প্রবলেম হবে ওখানে। তো লিনিয়ার রিগ্রেশন মানে কি, আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপন করছি। ওকে, যেমন যার বয়স যত বাড়বে তার উচ্চতা বাড়বে বা তার ওজন বাড়বে। আবার আরেকটা নিউটনের সূত্র আছে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাও কিন্তু লিনিয়ার রিগ্রেশনের মধ্যে, মানে একটা জিনিস বাড়লে তার প্রভাব আরেকটা জিনিসের উপর পড়ছে, সেম। এটাকেই বলছি আমরা লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন, এটি এমন একটা টেকনিক যা হ্যাঁ না সত্য মিথ্যা টাইপের সিদ্ধান্ত নেয়। এবার অনেক সময় কি হয়, যে ধরুন কোনো ইন্টারভিউয়ার আছে, সে ইন্টারভিউ নিচ্ছে, সে জিজ্ঞেস করছে যে তুমি এমএস এক্সেল জানো কিনা। ও কিন্তু জাস্ট অ্যান্সার জানতে চাইছে হ্যাঁ বা নাই। ও কিন্তু কিছু মানে একদম ডেসক্রিপশন জানতে চাইনি যে এমএস এক্সেল আমাকে পুরো বোঝাও, পুরো একদম এ টু জেড এমএস এক্সেল বোঝাও। ও কিন্তু এটাই জানতে চাইনি, ও জানতে চেয়েছে তুমি এমএস এক্সেল পারো কিনা। ঠিক আছে, তো হ্যাঁ বা নাই যখন অ্যান্সার হবে বা সত্য বা মিথ্যা হবে, যেমন ধরো তুমি কোনো মেয়েকে একটাকে ভালোবাসো, এবার তার মা জানতে পেরে পেরে গেল তোমাদের সম্পর্কের ব্যাপারে। তার মা এবার সেই মেয়েটাকে জিজ্ঞেস করবে তুমি অমুককে ভালোবাসো কিনা, হ্যাঁ কি না, সে তোমাকে চেনে কিনা, বা তোমার সাথে ওর সম্পর্ক আছে কিনা। তো এর উত্তর হয় ইয়েস বা নয় হবে, হ্যাঁ বা নাই,
বা সত্য বা মিথ্যা, তুমি ওকে পছন্দ করো কিনা, সত্য হ্যাঁ করি, হ্যাঁ বা সত্য বলবে, আর যদি না করে তাহলে নো বা না বলবে, মানে মিথ্যা। এটাই হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। আবার আসছে আমাদের ডিসিশন ট্রি। এটা কি জিনিস না, এটি একটি গাছের মতো গঠন যেখানে প্রতিটি শাখা কোনো এক প্রশ্ন বা শর্তের অনুযায়ী বিভক্ত হয়। যেমন যদি বয়স 18-র উপরে হয় চাকরি পাওয়া সম্ভব, হ্যাঁ, না হলে অভিজ্ঞতা আছে কি আছে, হ্যাঁ, না হলে না। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ভ্যাকেন্সি বার হয়, তো ওখানে কিন্তু একটা মিনিমাম আর ম্যাক্সিমাম এজ দেওয়া থাকে, যে মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছর বা 25 বছর হতে হবে। 18 বছর নিচে হলেও ভরতে দেবে না, 25 বছর উপরে হলেও কিন্তু ভরতে দেবে না। তো এটাই হচ্ছে ডিসিশন ট্রি। মানে কিছু এমন একটা তথ্য থাকবে, সেটা ম্যাচ খাওয়াতে হবে। তোমার সাথে যদি ম্যাচ করে তো ভালো, তুমি এলিজিবল, তোমার সাথে যদি ম্যাচ না করে তাহলে তুমি এলিজিবল না। কম্পিউটার ভাষায় বললে কি হবে, কম্পিউটারকে আমরা ধরুন একটা টাস্ক দিয়ে দিলাম, ধরুন আমরা রিক্রুটার আছে, এবার ওকে একটা টাস্ক কি দিলাম আমরা, যে যাদের বয়স 18 বছর উপরে শুধু তাদেরই সিভিটা না, যাদের বয়স 18 বছরের নিচে আছে তাদের সিভি রিজেক্ট করে দাও, অটোমেটিকলি রিজেক্ট করে দাও, একদম দেখার দরকারই নেই। তো এটা হচ্ছে ডিসিশন ট্রি। ওকে, এবার আমরা জানবো র্যান্ডম ফরেস্ট ব্যাপারে। ট্রি মানে কি, একটা গাছ, আর ফরেস্ট মানে কি, এক গাদা গাছ থাকবে চারিদিকে, মানে গাছের পর গাছ থাকবে, সেটাই কি ফরেস্ট, বন জঙ্গল, এটাকেই তো আমরা বলি। একটা গাছ থাকলে তো আমরা তাকে আর জঙ্গল বলবো না, ঠিক আছে? তো এক গাদা গাছ থাকবে। ডিসিশন ট্রিতে যেমন আমরা কি একটা শর্ত ছিল যে বয়স 18-র উপরে বা 25-এর নিচে আছে কিনা। এবার এবার যদি তুমি ধরো একটা এসএসসির পরীক্ষা দাও, অত শুধু বয়সের রিকোয়ারমেন্ট থাকবে না ওখানে, ওখানে থাকবে তোমার মাধ্যমিক পাস আছো কিনা, উচ্চ মাধ্যমিক পাস আছো কিনা, হ্যাঁ, তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো কিনা, এসসি এসটি আছো কিনা, তারপর তুমি ছেলে নামে, অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বার হয় শুধু ছেলেদের জন্য। ওকে, তো ডিসিশন ট্রিতে আমরা কি জানলাম, যে একটাই শর্ত লাগছে যে বয়স 18-র উপরে বা 25-এর নিচে আছে কিনা। এবার এখানে র্যান্ডম ফরেস্টে কি লাগছে, ওটা তো লাগছে বয়স তো মিট করতেই হবে, তার সাথে এটাও মিট করতে হবে যে তোমার কাছে উপযুক্ত সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন আছে। আবার অনেক ক্ষেত্রে এটাও দিয়ে দেয় যে এডুকেশন কোয়ালিফিকেশন হলেই থাকবে না, তোমার কাছে কিন্তু 55% বা 60% সামথিং মার্কস থাকতে হবে। তো একগুচ্ছ যখন এরকম সিদ্ধান্ত থাকে, মানে এইগুলো থাকে হ্যাচাং ফ্যাচাং, তো এটাই হচ্ছে র্যান্ডম ফরেস্ট, ঠিক আছে? কে নিয়ারেস্ট নেবার, এই পদ্ধতিতে নতুন ডেটা পয়েন্টকে আশেপাশের সবচেয়ে কাছাকাছি থাকা ডেটাগুলোর উপর ভিত্তি করে শ্রেণী নির্ধারণ করা হয়। কে নিয়ারেস্ট নেবার, এই পদ্ধতিতে নতুন ডেটা পয়েন্টকে আশেপাশের সবচেয়ে কাছাকাছি থাকা ডেটাগুলির উপর ভিত্তি করে শ্রেণী নির্ধারণ করা হয়। ঠিক আছে, ধরুন আমাদের কাছে আপেল, তারপর কমলা লেবু, এরকম বিভিন্ন ধরনের ফল আছে। সায়েন্টিস্টরা কি করলো, বেশি পাকামি মারতে গিয়ে ওরা কি করলো, ইনজেকশন মেরে কিছু আপেলের কিছু নিল, কিছু কমলা লেবুর কিছু নিল, আর কিছু ওরা কেমিক্যাল মেশাও দিয়ে একটা নতুন ডিজাইনের ফল তৈরি করে দিল। এবার একটা সাধারণ মানুষকে যদি আপনি ওটা দেখান, ও ভাই আপেল কমলা, হ্যাঁ, পেয়ারা, এইসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, সে কিন্তু বুঝতে পারবে না জিনিসটা। কে নিয়ারেস্ট নেবার কি, ওই যে নতুন জিনিসটা আসছে ওটাকে আমাদের জানতে হবে যে জিনিসটা কি, জিনিসটা আসলে কি। এই যে আমরা চ্যাট জিপিটি করছি, তো চ্যাট জিপিটি আসলে কি, ওটা তো একটা এআই না, এআই মেশিন লার্নিং। যেমন আমাদের আগে অ্যালেক্সা ছিল, তারপর অ্যামাজন, অ্যালেক্সা, গুগলের সিরি, এরা ছিল। তো তারই আপডেটেড ভার্সন হচ্ছে কি আমাদের চ্যাট জিপিটি। তো কে নিয়ারেস্ট নেবার্স, যেমন কোনো একটা ফল আছে তাকেই আপডেট করে কিছু একটা বানিয়ে দেওয়া হলো, এই সব জিনিস হচ্ছে কে নিয়ারেস্ট নেবার্স, ঠিক আছে? সাপোর্ট ভেক্টর মেশিন, এটা এমন একটা পদ্ধতি যা দুটি শ্রেণীর মাঝে সবচেয়ে ভালো সীমা তৈরি করে, যাতে দুটি শ্রেণীকে আলাদা করা যায়। এটা মানে ব্রিটিশদের মতো কথা। আমাদের আগে ভারত কত বড় ছিল, একদম আফগানিস্তান থেকে নিয়ে একদম শ্রীলঙ্কা, এদিকে মায়ানমার অব্দি ছিল। কিন্তু ব্রিটিশরা এসে কি করলো, যে চলো ভারতীয়দেরকে হিন্দু মুসলিমে লড়াও, মুসলিমদেরকে শিয়া সুন্নিতে লড়াও, হিন্দুদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করে লড়াতে থাকো। এরা যতক্ষণ নিজেরা লড়বে ততক্ষণে আমরা আসবো, কেক কাটার মতো ভাবকে কাটবো, কেটে চলে যাবো। সেম জিনিস করলো কিন্তু ব্রিটিশরা। যখন সবাই এদিক ওদিকে লচাং ফচাঙে ব্যস্ত,
লোক জাতপাতে লড়তে ব্যস্ত, তখন কিন্তু ব্রিটিশরা এলো, ভারতকে কেক কাটার মতো কেটে দিল, লাইন টেনে দিল, ভারতকে আলাদা করলো, টুকরো টুকরো করে কেটে ভারতকে ভেঙে পাকিস্তান আফগানিস্তান করলো, একটা রেখা টেনে দিল, সেটাকে ওরা বলছে বর্ডার। এই রেখাটাই কম্পিউটারের ভাষায় হচ্ছে এসভিএফ বা সাপোর্ট ভেক্টর মেশিন। মানে কি, দুটো শ্রেণীকে আলাদা করছে একটা বর্ডার দিয়ে। বুঝতে পারছো তো? মানে ভারতীয়দেরই আলাদা করে দিচ্ছে একটা বর্ডার দিয়ে। এই বর্ডারটাকে আমরা বলবো সাপোর্ট ভেক্টর মেশিন। ওকে, ক মিন্স ক্লাস্টারিং, কে মিন্স ক্লাস্টারিং। যদিও এটা আনসুপারভাইজ লার্নিং এর অংশ, কিন্তু এটিও অনেক সময় মডেলিং এ ব্যবহৃত হয়। এতে ডেটাগুলোকে কিছু দলে ভাগ করে নেওয়া হয়, যেখানে প্রতিটি দল এরকম আচরণ করে। যারা দামি জিনিস কিনে, তো কে মিন্স ক্লাস্টারিং কি? ধরুন আপনি কোনো মলের একজন ভালো মানে ব্যবসায়ী আছে, আপনার একটা পুরো নিজেদের মল আছে, এবার আপনার কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে না। এবার আপনার কিন্তু টেনশন এসে গেছে, ভাই রেভিনিউ জেনারেট হচ্ছে না, এবার তাইলে কিভাবে কি হবে, মল চলবে কি করে, আমার পকেটে টাকা আসবে কি করে, আমি তো একদম আইফোন কিনে বসে আছি, ল্যাম্বরগিনি কিনে বসে আছি, আমাকে তো ইএমআই পরিশোধ করতে হবে। ঠিক আছে, তো কে মিন্স ক্লাস্টারিং কি? সে মানে অ্যানালাইজ করছে এবার যে কতজন সস্তার জিনিস কেনে, কতজন দামি জিনিস কেনে, কতজন মিডিয়ামের জিনিস কেনে। কারণ তিন ধরনের লোকই জিনিস কেনে। এক ধরনের লোক যত সস্তায় পারো দিয়ে দাও, ফ্রিতে পারলে আরো ভালো, ঠিক আছে। এক ধরনের লোক থাকবে যত দামি হোক ভাই, জিনিস ভালো হতে হবে, সে 1 লাখ হোক 10 লাখ হোক, জিনিস আমার পারফেক্ট চাই। আর এক ধরনের লোক কি আছে, ওরা না সস্তায় নেবে না বেশি দামে যাবে, ওরা একদম মিডিলে থাকবে। ভাই সস্তায় নিলে ওরা জানে ভাই চাইনা মাল ঢুকিয়ে দেবে, আর দামি নিলে জানে এই দামি জিনিস, ওরে বাবা রে আমার পুরো একদম ব্যাংক খালি হয়ে যাবে। তো ওরা কি করে, ওরা মিডিয়ামে নেয়। তো শপিং মলের মালিক হিসাবে আমিও কিন্তু এই তিনটে ডেটা বার করবো, কারা সস্তার জিনিস খোঁজে সারাক্ষণ, এ যত সস্তায় পারো নিয়ে নেবে, কারা একদম দামি জিনিস খোঁজে, মানে যত দামি হোক জিনিস ভালো হতে হবে, আর কারা আমি মিডিয়ামে জিনিস খুঁজি। এটা জানলে আমার জানা হয়ে যাবে যে হ্যাঁ ভাই কোন ধরনের লোক কেমন আসছে। তো তাদের জন্য আলাদা আলাদা একটা সেগমেন্ট করে রাখবো আমরা মলের মধ্যে বিভিন্ন জায়গায়। যারা একদম লোয়ার ক্লাস তারা ওখানে গিয়ে শপিং করতে পারবে, যারা মিডিল ক্লাস তাদের জন্য আলাদা একটা মানে পুরো একটা সেগমেন্ট করে রাখা হবে যে এখানে এই দাম থেকে এই দামের মধ্যে জিনিস পাবে, কোয়ালিটি এই থাকবে। যেমন একদম যারা সস্তার গ্রাহক হয় তারা ইন্ডিয়ান কোম্পানির ফোন কিনে নেবে, আইটেল জিও ফোন এগুলো কিনে নেবে। যারা মিডিল ক্লাস হবে তারা ওপো ভিভো শাওমি রেডমিতেই খুশি থাকবে। আর যারা বড় লোক হবে, হ্যাঁ, তারা তো একদম আইফোন ছাড়া কথাই বলবে না। ঠিক আছে, এটা আমাদের হলো কি এখন মডেল টেকনিক্স। তো মডেল টেকনিক্সও আমরা জানলাম, এবার আমরা জানবো মডেল ইভ্যালুয়েশন কি। মডেল তৈরির পর আমরা বুঝতে চাই এটি কতটা সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারে। মডেল ইভ্যালুয়েশন মানে হলো মডেলের কার্যকারিতা যাচাই করা। এবার ধরো আমি একটা কেক বানাবো, এবার কেকটা যতক্ষণ আমি টেস্ট না করবো ততক্ষণ তো আমি বুঝতে পারবো না যে আমার বানানো কেক আদৌ টেস্টি হয়েছে কিনা, আদৌ এটা খেতে ঠিক হয়েছে কিনা। বা যদি আমি একটা মানে ড্রোন বানাই, ওকে তো আগে আমাকে টেস্ট করতে হবে যে ভাই ড্রোনটা আদৌ কাজ করছে কিনা, না এমনি আমি বানিয়ে দিয়েছি, ওড়ার কোনো নাম নেই। ফার্স্ট হচ্ছে অ্যাকিউরেসি, কত শতাংশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটাই বোঝায়। আর ধরুন আমি 10টা ড্রোন বানাবো, 10টার মধ্যে আমার 7টা ড্রোন উড়লো, আর বাকি 3টে ড্রোন কিন্তু উড়লো না, বাকি 3টে উড়লো না। তো ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকুরেসি আছে, 7টা ড্রোন উঠছে মানে 70% অ্যাকুরেসি দিচ্ছে। অ্যাকুরেসি মানে কি, যতগুলো বানিয়েছি তার মধ্যে কতগুলো কাজ করছে আমার। যেমন আমি ধরুন কোচিং পড়া বা স্কুল টিচার, 100 জনকে পড়াবো, সবাই তো আর পরীক্ষায় পাস করবে না, কিছু জন তো ফেলও করবে। তো যতজন পাস করবে তাদের কিন্তু একটা ইয়ে থাকবে, যেমন 100 জনের মধ্যে 80 জন পাস করলে 80% অ্যাকুরেসিতে পাস হয়েছে, এটাই অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে আহামরি কিছু না। প্রিসিজন মানে কি, মডেলে যতগুলো পজিটিভ আছে তার মধ্যে কতগুলো আসলেই পজিটিভ ছিল, কিন্তু 60 জনেরই আসলে আচ্ছা। প্রিসিজন কি মানে, আমি এবার দেখবো যে ভাই কাউকে আমি বললাম ভাই তোর দ্বারা কিছু হবে না, তোর থেকে আমি আশা রাখি না, এরকম 10 জনকে আমি বললাম ক্লাসের মধ্যে। আর ওই 10 জনের মধ্যে দেখলাম 3জন পাস হয়ে গেছে,
মানে 10 জনকে আমি ধরে রেখেছিলাম যে ভাই এরা পাক্কা ফেল করবে, কিন্তু ওদের মধ্যে 3জন পাস করে গেছে। তো এটা হচ্ছে কি প্রেসিডেন্ট, মানে আমি যতজনকে আন্দাজ করেছি ততটা হয়েছে কিনা, তার থেকে কিছু কম বেশি হয়েছে, সেই হিসাবে আমরা প্রেসিডেন্ট দিয়ে পড়বো। যেমন 10 জনের মধ্যে 3জন পাস করেছে, প্রেসিডেন্ট কত, 0.30, এটাই প্রেসিডেন্ট। মানে যতজন আমি ধরেছি 10 জন টোটাল, আর যতজন পাস করেছে 3জন, 3 10 ভাগ করে দাও, এটার মধ্যে 0.30 সামথিং অ্যান্সার আসবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিসিজন। রিকল আসলে যাদের তাদের মধ্যে মডেল কতজন ঠিকভাবে ধরতে পেরেছে। এবার ধরুন আমি একটা রোড বানালাম, দেখো তো আমি যতজনকে বলেছিলাম এতজন পাস করবে, তুমি দেখো তো কতজন আদেই পাস করেছে আর কতজন করেনি। এটা আমি কি করছি, যাচাই করছি। এটাই হচ্ছে রিকল সিস্টেম। রিকল মানে কি, যাচাই করছি। আমি যতজনকে ভেবেছিলাম গভর্নমেন্ট পাস করবে না, তারা কি আদৌ পাস করেনি না পাস করে গেছে, আমি একদম ওখানে আমি জোগাড় হয়ে গেছি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের রিকল। F1 স্কোর কি না, প্রিসিজন ও রিকল এর একটা ভারসাম্য যেখানে দুটোই সমান গুরুত্ব দেওয়া হয়। মানে প্রিসিজন মানে কি, প্রিসিজন মানে যতজনকে বলেছিলাম তার মধ্যে কতজন আদৌ পাস করেছে। আর রিকল মানে কি, যেটা আমি অনুমান করেছি সেটা আদৌ ঠিক হয়েছে কিনা। তো এই দুটোরই মেলবন্ধন হচ্ছে আমাদের F1 স্কোর। যত ভালো গণনা হবে তত ভালো F1 স্কোর হবে। কনফিউশন ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্স 2 into 2 বক্স দেখায়, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, মানে এগুলো ভুল ধরে, এর আর কোনো কাজ নেই। কনফিউশন ম্যাট্রিক্স শুধু ভুল ধরে, ঠিক ভুল ধরে, আমরা কটা জিনিস ঠিক করলাম কটা জিনিস ভুল করলাম। যেমন একটা আমি কোশ্চেন অ্যান্সার চেক করার জন্য একটা মেশিন লার্নিং দিয়ে কিছু একটা প্রোগ্রাম করলাম, যে দেখো তো 10টা প্রশ্ন করা হয়েছে, 10টার মধ্যে কতগুলো ঠিক করেছে, কতগুলো ভুল করেছে, কতগুলো অ্যাটেম্পটই করেনি ছেলেমেয়েরা। তো প্রত্যেকটা স্টুডেন্ট হিসাবে সেইভাবে কিন্তু চেক হবে। এটাই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, মানে কোথায় কি ভুল করেছে কোথায় কি ঠিক করেছে এটাই জানা। ঠিক আছে, মডেল ইভ্যালুয়েশন কেন জরুরি, শুধু অ্যাকুরেসি ভালো হলে হবে না, যদি মডেল ভুলভাবে বা কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ক্যাচার হয়ে যাবে। যেমন ধরুন এখানে আমি একটা ক্যান্সার রোগীকে দেখছি, তার কাছ থেকে ইনপুট নিলাম, সব করলাম যে ভাই হ্যাঁ ক্যান্সার আছে। এবার আমি জানলাম যে সারা এ তো ক্যান্সারই নেই, কাটাছিড়া সব করে দিলাম, চাকু ছুরি চালিয়ে দিলাম, পুরো একদম সেলাই করে দিলাম, পোস্টমর্টম করে দিলাম, তারপর জানছি মালটা ক্যান্সারই নেই। আর সেটা তো গড়বড় হয়ে যাবে, আমাকে তো একদম পেশেন্ট পার্টি তো একদম পেরিয়ে বৃন্দাবন দিকে যাবে। ঠিক আছে, তো এই জন্য মডেল ইভ্যালুয়েশন জরুরি, যে আমি যে কাজগুলি করছি আদৌ ঠিক করছি কিনা। একদম মানে ভালো পেশেন্টকে একদম সোজা চিতার খাটে একদম শুয়াই দিলাম, পোস্টমর্টম করে, তারপর জানছি ওর কোনো রোগী নেই, তাহলে তো কাণ্ড হয়ে যাবে একটা। ঠিক আছে, তাই প্রেসিডেন্ট রিকল অ্যাডভান্স করতে বিশ্লেষণ করতে হয়। এটা তো বললাম আমি কি এইগুলো। ক্লাস্টারিং অ্যান্ড ডাইমেনশনালিটি রিডাকশন। ক্লাস্টারিং গ্রুপে ভাগ করা কৌশল। ক্লাস্টারিং হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো লেভেল ছাড়া ডেটাকে মিল অনুযায়ী দলে ভাগ করা হয়। ওকে, ক্লাস্টারিং মানে কি, দলে ভাগ করা। ধরুন একটা দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, কিছু চাকমা সম্প্রদায়, কিছু আদিবাসী সম্প্রদায়, কিছু বুদ্ধিস্ট, কিছু হিন্দু, কিছু মুসলিম, কিছু খ্রিস্টান, কিছু ইহুদি। তো ধর্ম ভিত্তিতে, জাত ভিত্তিতে, এলাকা ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করে কিন্তু একটা ইন্ডেক্স রিপোর্ট তৈরি হয় প্রতি বছর। সেটা শিক্ষিতের হার হতে পারে বা জিডিপি হতে পারে, সেটা রিপোর্ট তৈরি হয় বিভিন্ন জিনিসের উপর। এটাই হচ্ছে মানে বিভিন্ন ভাগে ভাগ করা, এটাই হচ্ছে ক্লাস্টারিং। যেমন আমার কাছে ফোন আছে, এরকম এক গাদা ফোন আছে। এবার আমার কাছে কিছু শাওমির ফোন আছে, কিছু রেডমি ফোন আছে, কিছু ওপোর আছে, কিছু ভিভোর আছে। এবার আমি কি করলাম, শাওমির ফোনগুলোকে একবারে ভাগ করে দিলাম, যে শাওমির ফোন একবার সাইড রাখলো, মানে একবার যতগুলো শাওমির ফোন ওগুলোকে এক জায়গায় রাখলাম, রেডমি এক জায়গায়, ভিভোর এক জায়গায়, ওপোর আরেক জায়গায়। এটাই হচ্ছে ক্লাস্টারিং, ভাগ করা। ডাইমেনশনালিটি রিডাকশন মানে কি, ডেটাতে অনেকগুলো বৈশিষ্ট্য থাকলে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণগুলো রেখে অপ্রয়োজনীয়গুলোকে বাদ দিয়ে ডেটাকে ছোট করা, এটাই ডাইমেনশনালিটি রিডাকশন। যেমন কেউ বিপিওর চাকরির জন্য গেল ইন্টারভিউ দিতে, বিপিওর বলতে গেলে আমাদের টেক মাইন্ড্রা আছে এখানে। তো কেউ ওর ইন্টারভিউ দিতে গেল, এবার বিপিও মানে কি, তোমার কম্পিউটার জানা লাগবে, টাইপিং ফাইপিং ভালো আসতে হবে, আর ইংলিশ তোমার স্পোকেন ইংলিশ ভালো থাকতে হবে। এবার জানতে পারা গেল যে তুমি
এআই ডেভেলপার, পাইথন ডেভেলপার, গেম ডেভেলপার, ওয়েব ডেভেলপার, এ টু জেড, ডেটা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, হ্যাকার, সব আছো দেশ দুনিয়া, কিন্তু তুমি ইংলিশ বলতে জানো না, বা তুমি টাইপিং টাইপিং স্পিড তোমার নেই, তখন কি তোমার চাকরি হবে? হবে না। তখন ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে কি করবে? রিক্রুটার তো কিছু করবে না। যে টেক মাইন্ডার তোমার ইন্টারভিউ নেবে, সে তো তোমার ওইসব জিনিস দেখবে না। তার কাজ কি, তুমি ইংলিশ বলতে পারছো কিনা, তোমার টাইপিং ভালো আছে কিনা। এটাই হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। মানে তোমার মধ্যে যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলোর মধ্যে কতগুলো আমার কাজের আছে। যেমন ধরো আমাকে কারোর ফেসবুক আইডি উড়িয়ে দিতে হবে, সাদা বহুত বলছে আমার বিরুদ্ধে, এর আজকে পুরো একদম ফেসবুক উড়িয়ে দেবো, না থাকবে আইডি, না করবে চুনচান। তা আমি কাকে ধরবো? আমি থই না ওয়েব ডেভেলপারকে ধরবো, না কাউকে ধরবো? আমি ধরবো হ্যাকারকে ধরবো। এবার ধরো তোমার মধ্যে বিশাল কোয়ালিটি, তুমি গান গাইতে জানো, নাচতে জানো, বাজনা বাজাতে জানো, দৌড়াতে জানো, আর তুমি হ্যাকিংও জানো, তোমার বাকি কোয়ালিটিগুলোকে কিন্তু আমি ইগনোর করে দেবো, যে ভাই হ্যাকার আছে, এই আমার কাজের। ঠিক আছে, এটাই হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। একসাথে বুঝলে কেমন হয়? ধরো তুমি একটা সুপার মার্কেটের ডেটা বিশ্লেষণ করছো, যেখানে 100টি ফিচার আছে, কি কিনেছে, কখন কিনেছে, কত খরচ করেছে ইত্যাদি। প্রথম তুমি পিসিএ ব্যবহার করে শুধু 2-3টি গুরুত্বপূর্ণ ফিচার রাখলে, তারপর কে মিনস দিয়ে গ্রাহকদের 3টি দলে ভাগ করলে। ঠিক আছে, মেশিন লার্নিং এর রিয়েল ওয়ার্ল্ড ব্যবহার, বাস সেটাই লাস্ট। মেশিন লার্নিং এর রিয়েল ওয়ার্ল্ড কোথায় কোথায় ব্যবহার হয়? ফেসবুক, ইনস্টাগ্রাম। ফেসবুক খুলি, যেমন ধরুন আমি ফেসবুক করলাম, আমি দেখলাম আরে বাস, এটা হেভি তো এই মেয়েটা, ওর ফটোতে আমি লাইক করে দিলাম, কেয়ার দিয়ে দিলাম, পার্সোনাল মেসেজ এগুলো, আরে বাস তুমি তো একদম বিশ্ব সুন্দরী। তা এটা কি আমি বললাম, তো ফেসবুক ধরে গেল, আরে বাস ফেসেছে, এবার ফেসেছে, একে এরপর থেকে এরই পোস্ট দেখাবে, এরই পোস্ট দেখা, দিন ভোর দেখা। এটাই হচ্ছে কিন্তু মেশিন লার্নিং। ইউটিউবে ওরম করে। ইউটিউবে যদি আপনি কিছু ম্যাগি বানানোর ট্রিক্স নিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিওতে সার্চ করেন, কিন্তু পরের দিন থেকে দেখবেন অ্যাডও ওর ওই ধরনেরই আসবে, যে ম্যাগি মশলা 5 মিনিটে রেডি, একদম 5 মিনিট বলছি, 5 টাকা দাম, 2 মিনিটের মধ্যে রেডি। ঠিক আছে, এটা মেশিন লার্নিং এর ব্যবহার, মানে যা আমরা দেখবো সেটাই দেখাবে। ঠিক আছে, গুগল ম্যাপ আর রাইড শেয়ারিং। গুগল ম্যাপ কি? ট্রাফিক প্রেডিকশন করা। যেমন আমরা গুগল ম্যাপ যখন ওপেন করি, গুগল ম্যাপ অনেক কিছু জিনিস দেখায় আমাদের। প্রথম কি না, আমরা ধরুন কলকাতা থেকে যাব আমরা দার্জিলিং, এবার আমরা রাস্তা চিনি না, গুগল ম্যাপ কি করবে, 3-4টে কিন্তু যাওয়ার রাস্তা থাকবে, ও কিন্তু শর্টেস্ট রুট দেখাবে, যে এই রাস্তা দিয়ে আপনি যান, একদম শর্টে যেতে পারবেন, নদী নালা সব আছে এখানে, শর্টে একদম নদীর মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাবে, শর্টে যেতে পারবে। মজা করছি। তো গুগল কি করে, মেশিন লার্নিং ব্যবহার করে কিন্তু শর্টেস্ট ওয়েটা ও খুঁজে নেয়। ঠিক আছে, তারপর রাইড শেয়ারিং। রাইড শেয়ারিংয়েও এটা, রাইড মানে কি, উবার, ওলা, ওরা কি করে, ওরা ম্যাপ দেখেই আসে, ওরা দেখে এদিক বাস 10 কিলোমিটার ওদিক দিয়ে ঘুরে আসতে হবে, তার চেয়ে ভালো শর্টকাটে মেরে দিই, কে দেখছো, ফুল স্পিডে চালাবো, পৌঁছে যাও। ঠিক আছে, স্বাস্থ্যসেবা, রোগ শনাক্তকরণ। যেমন এখন হসপিটালে কি হচ্ছে, ডাক্তাররা আগে কি লিখে দিত ওষুধের নাম প্রেসক্রিপশনে, এখন কি টাইপ করে দেয় কম্পিউটারে, গিয়ে কম্পিউটারে পি লিখে, পি ফর প্যারাসিটামল, ইবুপ্রোফেন, মেট্রোডিনাজল, যাতে পি ওয়ার্ডটা থাকবে, প্রত্যেকটা ওষুধ লাইন বাই লাইন চলে আসবে, ডাক্তার সিলেক্ট করবে, এন্টার করবে, আর প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে প্রেসক্রিপশনটা। বাকি ওটা আপনাকে দিয়ে দেবে, যান এবার কিছু হাসপাতাল থেকে কিছু কিনুন, কিছু আপনার পকেট থেকে টাকা খরচা করে কিনুন বাইরে থেকে। ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক মানে কি, কম্পিউটারে চলে, অনলাইনে চলে, মানে মেশিন লার্নিং 100% থাকবে। যা কিছু কম্পিউটারে চলে বা অনলাইনে চলে, সব কিছু পেছনে কিন্তু 100% মেশিন লার্নিং থাকবেই থাকবে। ওকে, ই কমার্স, অ্যামাজন, ফ্লিপকার্ট। যেমন আমি বলেছি যে আপনি ধরুন ফোন সার্চ করছেন ওয়ান প্লাসে, এবার ওয়ান প্লাসে ফোন সার্চ করছেন, এবার আপনি ফিল্টারিংয়ে গিয়ে ব্যবহার করলেন যে 4 জিবি র্যাম চাই, 128 জিবি রম চাই, নাহলে পাবজি ফাবজি চলে না। ঠিক আছে, এবার অ্যামাজন কি করবে, ওই কোয়ালিটি নিয়ে কিন্তু ও প্রোডাক্ট সাজেস্ট করবে। এবার অ্যামাজন কি, ওটা তো অ্যাপ, ওটা তো আর কোনো মানুষ না। অ্যাপ কীভাবে কাজ করছে, মেশিন লার্নিং ব্যবহার করে। ক্লিয়ার? আচ্ছা, স্প্যাম ফিল্টারিং। অনেক সময় ইমেলে কি হয়, ধরুন কেউ আপনাকে মেল করলো, এটা আপনার ইনবক্সে না এসে একদম স্প্যাম ফোল্ডারে চলে যায়, এটা হচ্ছে স্প্যাম ফিল্টারিং। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, হ্যান ত্যান, এগুলো আগে থেকেই ছিল। যেমন হ্যালো সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টকে যদি আমি
ফোনের একদম মিডিল বাটনটা একদম নিচে থাকে, মিডিল বাটনটা একদম এই মাঝখানে থাকবে, একদম এই নিচে থাকবে। তো ফোনের দেখাচ্ছি, এই মিডিল বাটনটা এইখানে থাকবে, এই যে বাটনটা, এই বাটনটা যদি আমি জোরে প্রেস করি, এখানে কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট খুলে যাবে। ওকে দিয়ে যদি আমি বলি হ্যালো গুগল অ্যাসিস্ট্যান্ট, এই যে খুলে গেছে। আহ, নাম করতে করতেই খুলে গেছে বাবু স্যার। একে যদি আমি বলি যে হ্যালো গুগল কল 824545, কিছু একটা নম্বর বললাম, তার আগে কিন্তু বললাম কল, হ্যালো গুগল কল 8245 হ্যান ত্যান দিস নাম্বার, ওটা একটা ফোন লাগিয়ে দেবে ডাইরেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মেশিন লার্নিং এর একটা উদাহরণ। স্বচালিত গাড়ি, সেলফ ড্রাইভিং কার, ইলন মাস্কে অনেক গাড়ি আসছে, ঠিক আছে, যেগুলো নিজে থেকে চলতে পারে, ড্রাইভারের দরকারই পড়বে না। অনেক সময় কি হয়, চালাতে চালাতে ড্রাইভার ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে গেল, সবাই বৃন্দাবন দেখে নিল, বা ড্রাইভার বেশি একটু মদ ফদ গিলে নিয়েছে, বা রেস্ট নেই, কিছু হয়েছে, বা মন নেই, হাস আমাকে ধোকা দিয়েছে, আমি মরে যাবো, আমি বাঁচবই না, আমি ওকে ছাড়া বাঁচবই না, আমাকে ধোকা দিয়ে দিল, ও কি করবে, সালা নিজেও মরবে, 10টা লোককে নিয়ে মরবে। তো এটা যাতে না হয় সেই জন্য ইলন মাস্ক কি করেছে, এক গাদা গাড়ি বার করছে সেলফ ড্রাইভিং কার্স। এরা কি নিজে থেকে কিছু তো ব্রেন লাগবে, তবে না ডিসিশন নিতে পারবে যে হ্যাঁ ভাই ডান দিকে টার্ন করতে হবে, এই পরিস্থিতি এলে বাঁ দিকে টার্ন করতে হবে। তো আগে ওকে প্রোগ্রাম করে ও সফটওয়্যারে ঢুকিয়ে দেয় যে হ্যান ত্যান কাজ করতে হবে, এই সব জিনিসের জন্য নাও প্রোগ্রাম চালাবো এইভাবে। তারপর কৃষিকাজ, মাটি গুণমান বিশ্লেষণ করা, রোগগ্রস্ত গাছ শনাক্তকরণ, ফলনের পূর্বাভাস, চাকরি নিয়োগের ব্যাপার, সিভি স্ক্রিনিং, প্রার্থী নির্বাচন, তারপর এআই ভিত্তিক ইন্টারভিউ, এইগুলোই। আর লাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ইলেকশন হয়। ঠিক আছে, ইলেকশন কি মানে ভোটিং মেশিনগুলো নির্ণয় করে যে হ্যাঁ ভাই কে জিতেছে, কার বেশি ভোট করেছে, কে হবে নতুন মন্ত্রী, আমাদের চমু সিং না রাঘব দাদা। ঠিক আছে, দুজন ভোটে দাঁড়িয়েছে, চমু সিং রাঘব দাদা, এবার ওদের মধ্যে কে নেতা হবে সেটা কিন্তু ওই গণনার ফলের উপরই নির্ভর করে। এটা ছিল মেশিন লার্নিং। এটা পুরো A to Z মেশিন লার্নিং এর বিষয়ে আমি বলে দিলাম। তো এর উপরেই ভিত্তি করে কিন্তু মেশিন লার্নিং অ্যাডভান্স হচ্ছে, দিন দিন অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এটাই মেশিন লার্নিং। মেশিন লার্নিং কোনো আহামরি রকেট সায়েন্স কিছু না। এই ChatGPT, জেমিনি এআই, অ্যালেক্সা, হ্যান ত্যান সব কিছু A to Z মেশিন লার্নিং এ চলছে। ইভেন যে মিসাইল ছুটছে বিভিন্ন দেশ, পরমাণু বোম চলছে মেশিন লার্নিং এ, জেট প্লেন চলছে মেশিন লার্নিং এ, ট্রেন চলছে মেশিন লার্নিং এ, প্লেন চলছে মেশিন লার্নিং এ, A to Z চলছে মেশিন লার্নিং এ। মানে কম্পিউটার আর অনলাইন যেখানে আছে, যেখানে কম্পিউটারের ব্যবহার হবে বা ডিজিটাল কোনো কিছু ব্যবহার হবে, সেখানে কিন্তু মেশিন লার্নিং কাজ করছে। ক্লিয়ার?